চারটি বিষয়কে আজকে যদি আমি ধারণ করতে পারি তাহলে যেটি হবে সেটি হচ্ছে শিল্পায়নের চাকাটি ত্বরান্বিত হবে। মাননীয় সভাপতি, আজকে যদি তারা বলছে যে আমার দেশে যে জিনিসটি যে উপাদানটি বেশি রয়েছে সেই উপাদানটিকে কাজে লাগিয়ে আমি আমার শিল্পায়নটি ঘটাবো, তাহলে মাননীয় সভাপতি আমার দেশের শ্রমটি রয়েছে কিন্তু শ্রমকে কাজে লাগানোর জন্য প্রথম যে জিনিসটি দরকার অর্থাৎ পুঁজিটি দরকার সেই জিনিসটি নেই। তাহলে কি আমি শ্রম নিয়ে বসে থেকে আমার শিল্পায়নের চাকাটিকে কি ত্বরান্বিত করতে পারবো কি পারবো না, প্রশ্ন থেকে যায় তাদের কাছে। তাই মাননীয় সভাপতি, আজকে তারা যে সার্বিক যে জায়গাটি থেকে বিতর্ক করেছে সেই জায়গাটি এখানে কোনোভাবেই টিকে না। আজকে আমরা যেটি দেখিয়ে গেছি অর্থাৎ শ্রম ঘন নয় পুঁজি ঘন শিল্পই হবে শিল্পায়নের প্রধান উপায়। ধন্যবাদ সবাইকে। এবার বিপক্ষের দলনেতা জেহাদ আল মেহেদি। মাননীয় সভাপতি, ভুলগুলো আসলে ভাঙানো দরকার। ভুলগুলো কি? মাননীয় সভাপতি, কখনোই আমরা এই কথাটি বলিনি পুঁজি ঘন শিল্প কিংবা শিল্পায়নের আমার দরকার নেই। আমরা এই কথাটি বলেছি আমাদের দেশের প্রেক্ষাপটে কোন জিনিসটিকে আমরা সবচেয়ে কার্যকরীভাবে কাজে লাগাতে পারবো। আমি চাইলেই আমার পকেট থেকে 1 কোটি টাকা বের করে মাননীয় সভাপতি আজকে কোনো একটি খাতে লাগাতে পারবো না, কিন্তু আমি যেটি পারবো আমার শরীরের জোরটি দিতে পারবো, আমি আমার মেধাটিকে কাজে লাগাতে পারবো। সুতরাং আপনাকে সেই জিনিসটি কাজে লাগানো উচিত যেটি আমি দিতে পারবো। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, যখন আমরা অর্থনীতির 4টি বিষয় আলোচনা করি, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, তখন সিরিয়াল অনুযায়ী শ্রমের পরেই কিন্তু মূলধনটি আসে। আপনার দেশে যদি আপনি শ্রমটিকে নিশ্চিত করতে না পারেন তাহলে কোনো বিনিয়োগকারী ওই দেশে রিস্ক নিয়ে আপনার মূল্যবান টাকাটি ঢালবে না, কারণ যে দেশে আপনি শ্রম পাবেন না আপনার টাকাটি, আপনার তো লাভ দরকার, মুনাফা দরকার, কেন আপনি সেই রিস্কটি নেবেন? মাননীয় সভাপতি, 4টি প্রশ্ন আমরা ছুড়ে দিয়ে গিয়েছিলাম, 3 জন বক্তা বক্তব্য রেখেছেন, 4টি প্রশ্নের কোনো উত্তরই পাইনি। প্রথম প্রশ্নটি ছিল শিল্পায়নের যে বৈশিষ্ট্যের কথা বলেছি তা আমাদের দেশের বা বিশ্বের প্রেক্ষাপটে পুঁজিঘন শিল্প দ্বারা সম্ভব কিনা। আমি দেখিয়ে দিয়ে গিয়েছি আমার আগের বক্তব্যেই সম্ভব নয়। পরবর্তীতে হেক্সারোহলিন তত্ত্ব অনুসারে আমাদের দেশে পুঁজি বেশি না শ্রম বেশি? মাননীয় সভাপতি, অবশ্যই শ্রম বেশি, 3 জন বক্তা প্রমাণ করে দিয়ে গিয়েছি। শ্রমঘন শিল্প সামাজিক অর্থনৈতিক কাঠামোর জন্য ক্ষতিকর কিনা এই প্রশ্নের উত্তরও তারা দেননি। এবং সব শেষে ছিল অনুন্নত, স্বল্পোন্নত এবং উন্নয়নশীল দেশের জন্য শ্রমঘন শিল্পের গ্রহণযোগ্যতা বেশি নাকি পুঁজিঘন শিল্পের গ্রহণযোগ্যতা বেশি। আজকে তারা বারবার বলছেন আমরা নাকি পুঁজিঘন শিল্পকে পাশে রেখে যাচ্ছি। মাননীয় সভাপতি, অবশ্যই পাশে রেখে যাচ্ছি না, বরঞ্চ তিনি আমার 2 পা বেঁধে রেখেছেন, 1 হাত কেটে রেখেছেন এবং আমাকে বলছেন তুমি এই তাল গাছে ওঠো। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকে যখন তাদের পক্ষ থেকে এই বক্তব্যটি আসে যে গতি কমানো বা গতি বাড়ানোর বিষয়টি, যে আমার শিল্পায়নের গতি বাড়াতে হবে, প্রশ্নটি থেকেই যায় এই সংসদে শ্রমঘন শিল্প যদি আমি চালু করি গতি কি বাড়বে না কমবে? অবশ্যই গতি বাড়বে মাননীয় সভাপতি। সব শেষ করছি মাননীয় সভাপতি 2টি লাইন দিয়ে। আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। শ্রমঘন শিল্প বেশি ত্বরান্বিত করা উচিত, তা না হলে একদিন এই ঋণ শোধ করতে গিয়ে আমাদের সব কিছুই শেষ হয়ে যেতে পারে। আপনার মাধ্যমে সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ সরকার শ্রমঘন রপ্তানিমুখী শিল্পায়ন নীতি গ্রহণ করেছে, এটাই তাদের শিল্পায়ন স্ট্র্যাটেজি। কিন্তু আমরা যদি চিন্তা করে দেখতে চাই যে কোন পথে গেলে আমরা চূড়ান্ত সফল হব এবং কোনখানে কখন গুরুত্ব দেব, তাহলে আমরা 3টা এক্সাম্পল আমাদের সামনে দেখতে পাই। একটা দেখতে পাই সোভিয়েত ইউনিয়নের এক্সাম্পল, সেটা পুঁজিঘন পথেই অগ্রসর হয়েছে, কিন্তু সেখানে কোনো পুঁজিপতি ছিল না, সুতরাং পুঁজির যে লাভ সেটা পুঁজিপতি পায়নি, পেয়েছিল সাধারণ মানুষ। আরেকটা পথ আমরা দেখতে পাই, সেটা হলো দক্ষিণ কোরিয়ার পথ। সেটা কি? সেটা শ্রমঘন শিল্প দিয়ে অগ্রসর হয়েছে এবং রপ্তানি করে আয় করেছে, করে পুঁজি বানিয়েছে, তারপরে পুঁজিটা ব্যবহার করে আরও পুঁজি ঘন শিল্প তৈরি করেছে। আর তার মানে আমরা 2 রকম পথই দেখতে পাই, শ্রমঘন দিয়ে আগানো যায় প্রথমে, আবার পুঁজি ঘন দিয়েও আগানো যায়, দুটোই সফল হয়েছে আমরা দেখতে পাই। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং পথ কিন্তু আমাদের সামনে যেটা এখন আমরা দেখতে পাই সেটা হচ্ছে চীনের পথ। চীন 2 পায়ে হাঁটার নীতি গ্রহণ করেছে। একই সঙ্গে সে গ্রামাঞ্চলে শ্রমঘন শিল্প স্থাপন করছে, আবার কিছু কিছু বিশেষ অঞ্চলে পুঁজিঘন শিল্প স্থাপন করছে, এবং সে দুটোরই সুবিধা সমন্বয় করে আগানোর চেষ্টা করছে। সম্ভবত বাংলাদেশের জন্য এই 2 পায়ে হাঁটার নীতি গ্রহণ করাটা বাঞ্ছনীয়। তবে শুরুতে আমরা শ্রমঘন পায়ে যেতে হবে, কারণ শ্রমঘন পায়ে গেলে আমরা অন্তত ইনইকুয়ালিটি কম হবে এবং আমাদের কস্ট অফ প্রোডাকশন যা হবে তাতে আমরা বাইরে প্রতিযোগিতা করতে পারবো এবং আমাদের ডিপেন্ডেন্স, অন্য কান্ট্রির উপর ডিপেন্ডেন্সও কম হবে
এবং তবে হ্যাঁ, আমাদের উদ্বৃত্ত কম হবে, শ্রমের প্রোডাক্টিভিটি কম হবে, সুতরাং তার আয় কম হবে, আমরা উন্নত ধনী দেশের মতো পুঁজিঘন শিল্প তৈরি করতে পারবো না, ইত্যাদি ইত্যাদি। একদল বলতে চেয়েছে যে সভ্যতার অগ্রগতি হচ্ছে প্রযুক্তির অগ্রগতি এবং পুঁজির অগ্রগতি, আরেক দল বলতে চেয়েছে প্রযুক্তির অগ্রগতি মানেই হচ্ছে অসাম্য, বৈষম্য ইত্যাদি। কিন্তু এই দুই এক্সট্রিম কথা হয়তো সত্য নয়। প্রযুক্তির অগ্রগতিতে মোট সম্পদ বাড়ে, আর বৈষম্য বাড়ে সামাজিক অ্যারেঞ্জমেন্টের কারণে। সামাজিক অ্যারেঞ্জমেন্ট কী হবে তার উপরে নির্ভর করে বৈষম্য বাড়বে কি কমবে। আর প্রযুক্তির অগ্রগতি লং টার্মে অবশ্যই করতে হবে। লং টার্মে আমরা পুঁজিঘনের দিকেই আগাচ্ছি, কিন্তু শর্ট টার্মে বা মিডিয়াম টার্মে আমরা যেখানে আছি সেইটা গুরুত্বপূর্ণ। সেই হিসাবে হয়তো পক্ষে যারা এই শ্রমঘনের পক্ষে বললেন তাদের হয়তো একটা যুক্তি থাকবে যে এখনও তো সময় আসেনি পুঁজিঘনের দিকে যাওয়ার। তো ইতিমধ্যে আর বেশি আলোচনা করার দরকার নেই, কারণ আমার কাছে অলরেডি ফলাফল চলে এসেছে। আমি এখন ফলাফলটা ঘোষণা করব। তবে দুই পক্ষের সমর্থকরা যত জোরে জোরে তালি দিচ্ছিল তাতে মনে হচ্ছে যে তারা খুবই টেনশনে আছে কোন পক্ষ জয়ী হয়। বিজয়ী হয়েছে কবি জসিমউদ্দিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। অবশ্য বিষয়টা তাদের পক্ষেই ছিল। আমি বিপক্ষ দলকে অভিনন্দন জানাবো যে একটা প্রতিকূল বিষয়েও তারা কিছু যুক্তিতর্ক রাখতে পেরেছে। আর শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন জিহাদ আল মেহেদি, দল নেতা, কবি জসিমউদ্দিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে আমি আবারও বলবো বিপক্ষের দলের সদস্যদের এবং দলনেত্রীকে যে আপনারা একটা কঠিন বিষয়ে একটা যুক্তি দাঁড় করাতে চেষ্টা করেছিলেন এবং সেই জন্য আপনাদেরকেও আমি অভিনন্দন জানাই।